স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সঙ্গে আছি আমি আসমাতুলি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সাথে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বিএনপি নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিক সহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। দলের নেতাদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ করেছে পুলিশ। মুখ খন্দকার ও মারুফা রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাইমাল সিকো। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার কথা ছিল বেলা 11টায়। 10টার পর থেকে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। বেলা 11:15টার দিকে হঠাৎই পুলিশের সাথে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা চন্দ্রিমা উদ্যানে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ আর পুলিশের টিয়ার শেলে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশের রাবার বুলেট আর বিপরীত দিক থেকে আসা ককটেলের শব্দে আশপাশের এলাকায় সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। রোকেয়া সরণিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের উদ্যোগে এবং পুলিশের চেষ্টায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় গুরুতর আহত হন বিএনপি নেতা ও সাবেক ফুটবলার আমিনুল হক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমানুল্লাহ আমান অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে। অনেকবার রিকোয়েস্ট করেছে, শোনেনি। আমরা তো জিয়াউর রহমানের মাজারে আজকে প্রোগ্রাম দিয়েছি, আমরা তো যাব, কিন্তু নেতা কর্মীদের উপর টিয়ার সেল, গুলি, লাঠি চার্জ অবাধে করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। তবে পুলিশ বলছে বিএনপি নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই তাদের উপর হামলা করেছে। আপনারা দেখছেন যে এখানে তারা একদম রণক্ষেত্র করে ফেলছিল। এই কোনাটাতে তারা অনাকাঙ্ক্ষিত ভাবে একদম প্রথমেই কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকে আহত, আমাদের পুলিশের গুলি লাগছে, আমরাও আহত, আমাদের এডিসি সহ আমরা নিজেরা আহত। পরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার লাঠি দিয়ে বিএনপিকে দমিয়ে রাখতে চায়। এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে 17 আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে 2005 সালের এই দিনে জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। বিএনপির ক্ষমতাকালে রাষ্ট্রযন্ত্র নীরব ছিল। কিভাবে এই পরিকল্পনা হলো এ বিষয়ে অবশ্যই সরকারের সমর্থন ছিল। বলেন, 17 আগস্টের বোমা হামলা ছিল 21 আগস্টের প্রস্তুতি। সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে করোনা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এটা আপনারা মনে রাখবেন। এখনো আমরা বলবো, এ যাবৎকালের ইতিহাস প্রমাণ করে 15ই আগস্ট থেকে যেসব সাম্প্রদায়িক সশস্ত্র হামলা হয়েছে তাতে প্রমাণ হয় এই দেশে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। 2005 সালের 17 আগস্ট 63 জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল জেএমবি। ডিএমপি কমিশনার বলেছেন, বর্তমানে দেশে জঙ্গিরা স্তমিত হলেও আফগানিস্তানে তালেবানের আহ্বানে বাংলাদেশি কিছু উগ্রপন্থীর যাওয়া কিছুটা হুমকির। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সচেষ্ট। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিরা কোণঠাসা হলেও তালেবানের উত্থানে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। বিস্তারিত মাসুদ আল আবুরির প্রতিবেদনে। 2005 সালের 17 আগস্ট জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি জঙ্গি গোষ্ঠী সারা দেশে একযোগে চালায় বোমা হামলা। প্রমাণস্বরূপ সে সময় নিজেদের প্রচারপত্র বা লিফলেট ছড়িয়ে দেয় তারা। ওই হামলায় 2 জন নিহত হলেও আহত হন অনেকেই। জঙ্গিবাদ বিশ্লেষকদের বিশ্লেষণ, 2005 সালে তারা হামলা চালিয়ে বিশ্বের নিজেদের উপস্থিতি ও শক্তির জানান দেয়। বর্তমানে নেই তারা, তবে ভিন্ন পরিচয় নিজেদের সংঘবদ্ধ করছে অনলাইনে। 525টি স্থানে
একযোগে একদিনে একই সময়ে বোমা বিস্ফোরণ ঘটানো কিন্তু চারটিখানি কথা নয়, এবং সুযোগ পেলেই তারা যে কোনো ঘটনা ঘটাবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তালেবানের আহ্বানে আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়া এবং দেশে ফেরার বিষয়ে সচেতন তারা। ডিএমপিতে ওই সময় 18টা মামলা রুজু হয়েছিল। তো এই হিসাবে আমরা 9টা মামলায় চার্জশিট দিয়েছিলাম, 9টা মামলা ফাইনাল রিপোর্ট হয়েছিল। এই 9টা মামলার ভিতরে 3টা মামলায় সাজা হয়েছে, একটি মামলা খালাস পেয়েছে। এই গেল 4টা, 5টা মামলা এখন সাক্ষ্যের জন্য আদালতে বিচারাধীন আছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে জঙ্গিরা বর্তমানে কোণঠাসা থাকলেও তালেবানের ডাকে আফগানিস্তানে যাওয়া বাংলাদেশিরা ফেরত আসলে তা বড় হুমকির কারণ হতে পারে দেশের জন্য। অনেকেই নাকি অলরেডি আফগানিস্তানে গিয়ে তারা এই বিজয় উল্লাসে অংশগ্রহণের জন্য সেখানে গিয়েছেন। সুতরাং সঙ্গত কারণেই আমাদের কাছে এটা স্পষ্টই মনে হচ্ছে যে এই আগামীতে বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি কিন্তু আশঙ্কাজনকের দিকেই যাচ্ছে। সরকারি বেসরকারি হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে 2005 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 2000 জঙ্গি ধরা পড়েছে। তাদের মধ্যে অনেকে ফাঁসিতে ঝুলেছেন, আবার নিহত হয়েছেন অনেকেই। মাসুদা রাবনী, নিউজ 24, ঢাকা। এবার আফগান প্রসঙ্গ। থমথমে গোটা আফগানিস্তান। পথে পথে এখন নজরদারি চালাচ্ছে সশস্ত্র তালেবান। জনশূন্য কাবুলে বন্ধ দোকানপাট, পালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটিতে আটকা পড়া ভিনদেশি নাগরিকদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। বিমানবন্দরে এখনও ভিড় করে আছে হাজার হাজার মানুষ। এদিকে আফগান পরিস্থিতির জন্য চটেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আর নতুন আফগান সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী দখলে নেওয়ার দ্বিতীয় দিন সকালে শহরের রাস্তা ছিল অনেকটাই শুনশান। নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা মেলেনি, তার বদলে অস্ত্র হাতে রাস্তায় টহল দিতে দেখা গেছে তালেবান যোদ্ধাদের। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কয়েকটি বিপর্যয়কর ঘটনার পর ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। উদ্ধার তৎপরতা বাড়াতে যুক্তরাষ্ট্র আরও 1000 সেনার আজ মঙ্গলবার কাবুল পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে হাজার হাজার মানুষ এখনও অপেক্ষমান। তবে দেশটিতে আটকা পড়া ভিনদেশি নাগরিকদের বাড়ছে উৎকণ্ঠা। তালেবানরা চায় না যে মহিলারা তাদের ঘর থেকে বের হোক, পড়াশোনা করুক এবং তাদের নিজস্ব পরিচয় হোক। সবাই পালিয়ে যাচ্ছে। আমি ছোট ছেলে মেয়ে নিয়ে যেতে পারছি না। আফগান জনগণের মৌলিক অধিকারের শ্রদ্ধা দেখালে, সন্ত্রাসীদের আশ্রয় না দিলে যুক্তরাষ্ট্র তাদের স্বীকৃতি দিতে প্রস্তুত। তবে ব্যাপক সমালোচনার মুখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আফগান পরিস্থিতির জন্য সব দায় কাবুলের উপর চাপিয়ে দিয়েছেন। আমি আমার সিদ্ধান্তে পুরোপুরি অটল। মার্কিনরা এমন একটি যুদ্ধে প্রাণ দিতে পারে না যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়। এদিকে নতুন আফগান সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিভিন্ন পক্ষের উচিত আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সাধারণ লোকজনকে রক্ষা করা। এখন সময় আলোচনার মাধ্যমে একটি ঐক্য, সহনশীল ও প্রতিনিধিত্বমূলক নতুন সরকার গঠন করা। তালেবানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন হামাস। আফগানিস্তানের মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরব। এছাড়া আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য প্রস্তুত চীনও। তালেবান চাইলে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। মাসুদ রানা, নিউজ 24। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 22 আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে 22 আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন। সুরক্ষা ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করার 1 মাস পেরিয়ে গেলেও টিকা পাচ্ছেন না কেউ কেউ।
SMS না পেয়ে আবার অনেকে চলে যাচ্ছেন কেন্দ্রে। টিকা না পেয়ে শুরু হচ্ছে হট্টগোল। আপাতত দেশে করোনা টিকা প্রয়োগের এটি সবচেয়ে বড় সমস্যা। টিকা কেন্দ্রগুলোর দায়িত্বে যারা রয়েছেন তাদের মতে নিবন্ধনের চেয়ে টিকা প্রয়োগের সক্ষমতা কম হয় সৃষ্টি হচ্ছে এমন জটিলতা। সুরক্ষা ওয়েব পোর্টালের তথ্য বলছে কিছু কেন্দ্রে টিকা নিতে অপেক্ষমানের তালিকা প্রায় 1.5 লাখ ছুঁই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা শিশু হাসপাতাল 28 জুলাই যারা রেজিস্ট্রেশন করেছেন আজ তাদের কিছু অংশ পাচ্ছে করোনা ভ্যাকসিন, বাকিদের থাকতে হচ্ছে অপেক্ষায়। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রের অবস্থা প্রায় একই। বিভিন্ন কেন্দ্রে যারা টিকা নিয়েছেন তাদেরকেও সুরক্ষা ওয়েবের রেজিস্ট্রেশন করেছেন 10 দিন আগে, কারো পেরিয়ে গেছে 1 মাস। 1 তারিখে রেজিস্ট্রেশন করছি, 11 তারিখে আসছি, মেসেজ পাইছি, 11 তারিখে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, টিকা শেষ হয়ে গেছে, পরবর্তীতে আইসেন। টিকার জন্য যে পরিমাণ নিবন্ধন হচ্ছে সে অনুপাতে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে তৈরি হচ্ছে অপেক্ষমানদের দীর্ঘ তালিকা, বলছেন এই হাসপাতালের রোগতত্ত্ব বিশেষজ্ঞ। বড় বড় যে কেন্দ্রগুলো সেখানে ভ্যাকসিনের নিবন্ধনের সংখ্যাও বেশি, আবার ব্যাকলগও বেশি জমা হচ্ছে। এক্ষেত্রে আমরা একটা মানুষকে বলি যে একটু অপেক্ষা করেন, ভ্যাকসিন আপনি পাবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে থাকা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকার জন্য অপেক্ষায় আছেন সর্বোচ্চ 1,40,000-এর বেশি। পরের অবস্থানে 91,000 জন অপেক্ষায় রয়েছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে টিকার জন্য। তুলনামূলক ছোট কেন্দ্র হওয়া সত্ত্বেও বাপসা নগর মাতৃসদনে অপেক্ষমানের তালিকা 50,000 ছাড়িয়ে তালিকায় 5 নম্বরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক বলছেন, SMS না পেয়ে কেন্দ্রে এসে যারা টিকা নিতে চাইছেন বাধ্য হয়ে তাদের ফিরিয়ে দিতে হচ্ছে। তারা মেসেজটা না পেয়ে আসছে, তখন কিন্তু সেন্টারগুলোতে অনেক ভিড় হয়। সেক্ষেত্রে প্রথম ডোজ আমরা যখন দিতে যাচ্ছি বা সেকেন্ড ডোজ পারেন না কেন, যদি মডার্না সেকেন্ড ডোজ চলছে এখন বা সিনোফার্মের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, মেসেজটা না পেয়ে আসলে কিন্তু ভিড়টা বেশি হয়, স্বাস্থ্যবিধি মেনটেন করা হয় না। করোনা চিকিৎসার পাশাপাশি টিকা প্রয়োগের চাপ, এই দীর্ঘ জট খুলতে আদৌ কত সময় নেবে স্বাস্থ্যসেবা বিভাগ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন শতাধিক। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 10 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন 11 জন। বরিশালের শেরেবাংলা হাসপাতালের করোনা ওয়ার্ডে 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 3, কুষ্টিয়ায় 4, যশোরে 5, টাঙ্গাইলে 6, বগুড়ায় 10 ও ঝিনাইদহে 3 জন মারা গেছেন। করোনায় মৃত্যুর হার কমার পাশাপাশি হাসপাতালগুলোই কমেছে রোগের চাপ। দীর্ঘদিন ক্লাস, পরীক্ষা, গবেষণা বন্ধ। সবকিছু যখন খুলে দেয়া হয়েছে তখন বন্ধ কেন শিক্ষা প্রতিষ্ঠান? বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। ক্লাসে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। ঘোষণা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙিনায় গাছতলায় বেঞ্চি পেতে ছাত্রদের ক্লাস নিলেন কয়েকজন শিক্ষক। তাতে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। একই বিভাগের শিক্ষার্থী না হলেও ক্লাসে অংশ নেওয়া সব শিক্ষার্থীর কণ্ঠে ছিল দীর্ঘ বন্ধের হতাশা, ক্লাস পরীক্ষা চালুর দাবি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে গবেষণা যেরকম বাধাগ্রস্ত হবে, শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সব দিক থেকে বা স্বাভাবিক দিক থেকে আমরা ক্লাসে ফিরতে চাই। বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র বলছেন শিক্ষকরা। যেখানে সবকিছু খুলে দেওয়া হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনো যৌক্তিকতা দেখেন না তারা। পার করে দেয়া বা সার্টিফিকেট দেওয়ার শিক্ষা বন্ধ করতেই তাদের এই প্রতীকী প্রতিবাদ। তো এই সার্টিফিকেট দেওয়ার তো শিক্ষার উদ্দেশ্য হইতে পারে না, এবং সেরকম একটা উদ্দেশ্যের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, ওই দিকে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং পার করে দেওয়া, যেমন এইচএসসির ক্ষেত্রে পার করা হলো। ইউনিসেফ থেকে জাতিসংঘের বিভিন্ন পরিষ্কার বলছে যে বন্ধ করবার ক্ষেত্রে সবচেয়ে শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, খোলার ক্ষেত্রে সবচেয়ে আগে খোলা। টিকার ব্যবস্থা যেমন নিশ্চিত করবেন এবং শিক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার একটা উদ্যোগ গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন, ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। তবে তার প্রত্যাশা, টিকা কার্যক্রম শেষ করে শিগগিরই আগের মতো মুখরিত হবে বিশ্ববিদ্যালয়, সেই উদ্যোগ নেবে সরকার। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিগুলিও সরকার বিবেচনায় আনবেন এবং সঠিক সময়ে দ্রুত সময়ে টিকা সম্পন্ন করে
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবার এখানে আসুক। শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয় খুলে না দেওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত 2 দিন খোলা আকাশের নিচে স্বাস্থ্যবিধি মেনে চলবে তাদের ক্লাস। যে কোনো শিক্ষার্থী চাইলেই এই ক্লাসে যোগ দিতে পারবেন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। জুলাই মাসের চাইতে দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসের 15 দিনে ঢাকা শিশু হাসপাতালে রোগী ভর্তি ছাড়িয়েছে 120, যাদের মধ্যে বেশিরভাগের শারীরিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন সেপ্টেম্বর মাস থেকে কমতে শুরু করবে ডেঙ্গুর প্রকোপ। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ছেলের ইফাতের প্লাটলেট 6000-এ নেমে যাওয়া, এখন তাকে আইসিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। চলছে সেই আয়োজনের প্রস্তুতি, কিন্তু মায়ের মনে ভর করেছে দুঃস্বপ্নের সব শঙ্কা। অশ্রুসিক্ত নয়নে 13 বছর বয়সী ছেলেকে অবিরত সাহস দিয়ে যাচ্ছেন মা সানজিদা। প্রার্থনায় বুকের মানিক ফিরে পাওয়ার আর্তনাদ। জ্বর ছিল 4-5, কমে না, কখনোই কমে না। পরে হসপিটালে নিয়ে যাওয়ার পর টেস্ট করলাম, পরে ডেঙ্গু ধরা পড়ছে। এখন অবস্থা ব্লাড দেওয়া লাগছে, প্লাটিলেট কাউন্ট অনেক কমে গেছে, আইসিইউতে শিফট করছে। এখন অবধি ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। ভর্তির সংখ্যা ছাড়িয়েছে 280-তে, যার মধ্যে ঢাকা উত্তরে 58 ভাগ, 22% দক্ষিণের, বাকিরা এসেছেন গাজীপুর, চাঁদপুর, শরীয়তপুর সহ অন্যান্য জেলা থেকে। অভিভাবকরা জানান, জ্বর আসা মাত্রই দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। জ্বর উঠতে উঠতে 106 ডিগ্রি পর্যন্ত উঠেছিল এবং 106-এই প্রায় 2 থেকে আড়াই দিন ছিল। যখন জ্বর ছিল তখন দ্রুত খারাপ হচ্ছিল, বমি সাথে পাতলা পায়খানা। জুলাই মাসের 30 দিনের যে বাচ্চা ছিল সেটাকে ছাড়াই গেছে গত 15 দিন, আরো বেশি ছাড়াই গেছে। 104টা ছিল সারা মাস জুড়ে, এখন 165 জন হয়েছে মাত্র 15 দিনে, আগস্টের 15 দিন 165 জন। তো এটা আমাদের কাছে একটা অ্যালার্মিং। তীব্রতার ক্ষেত্রে ঢাকার বাইরের রোগীগুলো পিছায় আছে, তাদের তীব্রতা কম, এবং যে বাচ্চাগুলো মারা গেছে বা আইসিইউতে যাচ্ছে সেখানে কিন্তু ঢাকার বাইরের বাচ্চারা সেই তালিকায় নাই। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন, ড্রেন 3-তে এবার আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগীরা। বৃষ্টি কমতে শুরু করলে সেপ্টেম্বরের পর প্রকোপ কমবে ডেঙ্গুর। আগস্ট মাসে আমরা রোগীর প্যাটার্ন যেটি দেখতে পাচ্ছি, সেটি যথেষ্ট পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে আগস্ট মাসে। সেপ্টেম্বরেও এর ধারাবাহিকতা কিছুটা থাকবে। সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু প্রাকৃতিকভাবে কমে আসবে। তবে চলতি মাসে দেশে আরও বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় আগামী 2 সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের হার ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তাদের পরামর্শ, ঘরের ছোট্ট শিশুদের বড় হাতা জামা পরিধান, মশারি ব্যবহার আর বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কার ছাড়া ডেঙ্গু থেকে নিস্তার মিলবে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি শামসুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী আজ। 2016 সালের 17 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কবি। তার লেখা স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আসাদের শার্ট বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বপ্ন ও বাস্তবতাকে ধারণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মুছে ফেলে তুমি আছো এই সংসারে। কবি শামসুর রহমান 1927 সালের 23 অক্টোবর ঢাকা শহরের মাহুতটুলিতে জন্ম এই কবির। বাবা মোখলেসুর রহমান ও মা আমেনা বেগমের 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। স্বাধীনতা তুমি 1949 সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এরপর একে একে লিখে গেছেন আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারির। কবি শামসুর রহমান তার সময়কালকে তুলে ধরেছিলেন আধুনিকতার আবেগে, ছন্দে। এজন্যই তার কবিতায় ফুটে উঠেছে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আর স্বৈরাচার বিরোধী চেতনা। তিনি আমাদের সাহিত্যকে আধুনিকতার বড় মাত্রায় সূচনা করে দিয়েছিলেন, যে সূচনার ভেতর দিয়ে এগিয়ে গিয়েছিল 47 পরবর্তী সময় থেকে বাংলাদেশের সাহিত্য। 71-এ কবি অস্ত্র ধরেননি ঠিকই, তবে তার কলমের সুতীক্ষ্ণ ফলায় হুঙ্কার দিয়েছেন স্বাধীনতার। তাই তো তার প্রতিটি কবিতায় ভেসে উঠেছে জাতির স্বপ্ন ও কণ্ঠস্বর, আর ধীরে ধীরে কবি হয়ে উঠেছেন জাতীয় ইতিহাসের অনন্য ভাষ্যকার। তিনি চেতনার আপন ভাষ্যকার হয়েছিলেন এবং নিজের কথা বলেছেন, সেই সঙ্গে তার আশেপাশের জনগণের কথা বলেছেন, এবং যে জনগণ মিলে একটা জাতিসত্তা তৈরি হয়েছে সেই জাতিসত্তার কথা বলেছেন। সব মিলিয়ে শামসুর রহমানের রচনা শতাধিক, পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 2006 সালের 17 আগস্ট 77 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মানবতাবাদী এই কবি। যেটুকু নিয়ে গেল
ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দিনের সংবাদে। শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ হাইতিতে এখন পর্যন্ত 1419 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ অসংখ্য মানুষ। ভূমিকম্পে আহতের সংখ্যা 5,500-এর বেশি। স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী এই ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেল সহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে 2010 সালের শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে 2 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মারাই বন্ধ থাকা দেশের সুগার মিলগুলোর জন্য আসছে বিদেশি বিনিয়োগ। এরই মধ্যে থাইল্যান্ড, জাপান ও আরব আমিরাত মোটা অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আর এই অর্থে আখ মাড়াই ছাড়াও সহপণ্য উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে। আশা করা হচ্ছে বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হওয়া এসব মিল এবার লাভের মুখ দেখবে। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। চিনির উৎপাদন খরচ প্রচলিত বাজার মূল্যের কয়েক গুণ হওয়ায় ধারাবাহিক লোকসানে আছে দেশের চিনিকলগুলো। 5 বছরে প্রায় 4,000 কোটি টাকা লোকসান গুনেছে এই খাত। এ কারণে গত বছরের ডিসেম্বরে মাড়াই বন্ধ করে দেওয়া হয় কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর ও সেতাবগঞ্জ চিনিকলের। এখন চিন্তা করা হচ্ছে চিনি উৎপাদনের পাশাপাশি জুস, হ্যান্ড স্যানিটাইজার, স্পিড ডিস্টিলারির মতো সহপণ্য উৎপাদনের। 7 কোটি টাকা যে পানি ফিল্টার পানি তৈরি করছে, এগুলা হলে এবং আমাদের প্রায় 2000 দোকান হবে। এখান থেকে যে টাকাটা আসবে, এই টাকা আসলে মিল লাভজনক হবে এবং শ্রমিকের বেতন নির্ভরিত হয়ে যাবে। কুষ্টিয়া চিনিকলের শ্রমিক ও আশপাশের বাসিন্দাদেরও মত চিনিকল চালু রাখার পক্ষে। সরকারি প্রতিষ্ঠান কেন বন্ধ হবে? এটার যে ত্রুটিগুলো আছে সরকার খুঁজে সেগুলো সংশোধন করে এটাকে চলমান রাখার প্রক্রিয়াতে যাক। কোনো কিছু নতুন করে শুরু করলে আবার সেটা হয়। আমাদের এখানে শ্রমিকের যাতে কাজ চলে, সেটা করলেই সবচেয়ে ভালো হয়। চিনি এবং সহ উৎপাদন শুরু করতে দেশের চিনিকলগুলোতে বড় বিনিয়োগকারী খুঁজছে সরকার। এতে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ড ও জাপান। প্রস্তাবনা তৈরি করতে বৈঠক করেছে শিল্প মন্ত্রণালয় ও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা আসবে, এখান থেকে একটা সামারি পাঠাবে এবং ওই সামারি গেলে তখন ওখান থেকে যে নির্দেশনা আসে ওইভাবে। মাড়াই বন্ধ থাকা দেশের চিনিকলগুলোকে আবার চাঙ্গা করতে থাইল্যান্ড সরকার 5,000 কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এবং তা যদি সম্ভব হয় তাহলে কুষ্টিয়ার এই বন্ধ চিনিকল সহ দেশের সব চিনিকলে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দিনের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের 46তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইএসইউ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে সোমবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নেওয়াজ সহ আরও অনেকে। এবার খেলার খবর। আসন্ন T20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সকালে এক বিবৃতি দিয়ে এই সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 17 অক্টোবর বিশ্বকাপের সূচনা হবে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচের মধ্য দিয়ে। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড আর বাংলাদেশ। 19 অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক ওমানের বিপক্ষে। আর তৃতীয় ম্যাচ 21 অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা। রাউন্ড 1-এর খেলা শেষে শুরু হবে সুপার 12-এর খেলা। 23 অক্টোবর আবু ধাবিতে দুপুর 2টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 12-এর লড়াই। আর সন্ধ্যা 6টায় দুবাইয়ে মাঠে নামবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। সুপার 12-এর খেলা শেষ হবে 8 নভেম্বর। 10 ও 12 নভেম্বর অনুষ্ঠিত হবে আসরের 2 সেমিফাইনাল। আর 14 নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে T20 বিশ্বকাপের।
এবারে বসুন্ধরা সৌজন্যে এএফসি কাপের খবর। মালদ্বীপের রাজধানীতে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 4 দিনের ঘাম ঝরানো অনুশীলনে একটাই লক্ষ্য এএফসি কাপের গ্রুপ পর্বের শীর্ষস্থান। সদ্যই পেশাদার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া এই লক্ষ্যের সাথে যোগ হয়েছে আত্মবিশ্বাস। বুধবার প্রথম ম্যাচের আগে কোভিড টেস্ট করা হয়েছে ফুটবলার ও ক্লাব অফিসিয়ালদের। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 33 ধাপ এগিয়ে মালদ্বীপ। আন্তর্জাতিক ফুটবলে যখন এই অবস্থা, তখন ঘরোয়া ফুটবলের চিত্রটা একদম উল্টো। মালদ্বীপিয়ান ক্লাবগুলোর সাথে লড়াইয়ে বরাবরই এগিয়ে বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলো, বিশেষ করে বসুন্ধরা কিংস। 2018-তে ঘরের মাঠে নিউ রেডিয়েন্ট এফসিকে 4-1 গোলে হারায় অস্কার ব্রুজনের দল। গেল বছর মালদ্বীপেরই আরেক ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপে আসে 5-1 গোলের বড় জয়। এএফসি কাপে এবারও বসুন্ধরার যাত্রা শুরু হচ্ছে মালদ্বীপিয়ান ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে। বুধবার প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কোনো ফাঁক রাখতে চাননি বেসেরা, রবসন আর খালিদ শাফিরা। তাই সকালে সুইমিং সেশন শেষেই লাঞ্চ করে ট্রেনিংয়ে নেমে পড়ে গোটা দল। 1.5 ঘন্টার অনুশীলনের পর কোভিড টেস্ট করা হয় ফুটবলারদের। এএফসি কাপে মাজিয়া স্পোর্টসের পাশাপাশি ডি গ্রুপে বসুন্ধরার অপর দুই প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। 21 আর 24 তারিখের এই দুই ম্যাচও হবে মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সবকিছু বাদ দিলেও এর যে কোনো একটি দ্বীপে বসে সমুদ্রের ঢেউয়ের খেলা দেখেই কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। তবে সমুদ্রের ঢেউ যেমন মন কাড়ে, ঠিক একইভাবে ফুটবলীয় নৈপুণ্যে মন কাটতে প্রস্তুত বসুন্ধরা কিংস। বাংলাদেশের চ্যাম্পিয়নরা এখন অপেক্ষায় রয়েছে এএফসি কাপে নিজেদের পদচিহ্ন আকার। মালদ্বীপের আদারান দ্বীপ থেকে পার্থ বণিক, নিউজ 24। এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।